সবাই কোশ্চেনটা ভালো করে দেখো। কোশ্চেনটা দেওয়া ছিল এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি। তাহলে পয়েন্ট এ অ্যান্ড বি কোনটা না, এই একটা পয়েন্ট সেটা হচ্ছে এ, আর এই যে পয়েন্টটা তাকে নাম দিয়েছি আমরা কি বি। ক্লিয়ার? তো এই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব? যদি তোমরা ক্যাপাসিট্যান্স শেখো তাহলে রেজিস্ট্যান্স পেরে যাবে, বা যদি তোমরা রেজিস্ট্যান্স শেখো তাহলে ক্যাপাসিট্যান্স পেরে যাবে। নিয়ম একই, একটাই নিয়ম শিখবো আমরা, কিন্তু দুটো তিনটে ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে নিয়ম শিখবো না। চলো দেখো এখানে কি করছি। ধারকের ক্ষেত্রেও যা, রোধের ক্ষেত্রেও তাই হবে। দেখো এই এ বিন্দু থেকে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার পরের জাংশন কোনটা রয়েছে? এইটা, এই যে জাংশনটা এইটা রয়েছে। এর পরের জাংশন কোনটা রয়েছে? এইটা। এর পরের জাংশন এটা, তারপরের জাংশন এইটা, তারপরের জাংশন এইটা। জাংশন মানে যেখানে যোগ হয়, আর এর পরেরটা রয়েছে এই। তো আমাদেরকে দেখতে হবে এই যে কয়েকটা জাংশন বা বিন্দু বলছি, এই বিন্দুগুলোর নাম কি হতে পারে আগে। এবার দেখো এই এ পয়েন্ট আর এই যে পয়েন্টটায় আসছি, তাহলে এখানে একটা ক্যাপাসিট্যান্স যোগ রয়েছে। যখন ক্যাপাসিট্যান্স থাকবে তখন এই পয়েন্টটার নাম এই এ আর এদিকেই বি বাদ দিয়ে অন্য কিছু একটা নাম দেবে। ধারক হলেও যা, রোধ হলেও তাই। তাহলে এইটা এ বিন্দু, এরপর একটা ধারক রয়েছে, এইখানে যে নামটা হবে এই এ আর বি বাদ দিয়ে অন্য কিছু একটা নাম ধরলাম, এই পয়েন্টটাকে এক্স। ঠিক আছে? তাহলে এইটা যদি এক্স হয়, এইখান থেকে এইখানে আসছে, কোনো ধারক যোগ নেই। এই পথ দিয়ে যদি আসে কোনো ধারক যোগ নেই, তাহলে এই পয়েন্টটাও কি হবে? এক্স। আবার এখান থেকে এই পথে যে আসছে, এখানেও কোনো ধারক যোগ নেই, এই পয়েন্টটা হবে এক্স। ক্লিয়ার এই পর্যন্ত? এইবারে দেখো এইটা কি আছে? এ, এখানে তো কোনো ধারক নেই, এইটা এ। এখান থেকে এই যে এই পথে আসছে, এখানে কোনো ধারক যোগ নেই, তাহলে এই পয়েন্টটাও হবে এ। ক্লিয়ার? এইটা দেখো এইটা বি, আর এইভাবে যখন এই পথে আসছে কোনো ধারক যোগ নেই, তাহলে এই পয়েন্টটাও হবে বি। তাহলে আমরা কটা বিন্দু পেলাম না? এ, বি আর পেলাম এক্স। তিনটে বিন্দু পেলাম আমরা। দেখো এ থেকে বি তে আমরা যাচ্ছি, এইদিকে আমরা লিখলাম এ আর এদিকে আমরা লিখলাম বি। এ থেকে প্রথমে আমরা যাচ্ছি কি এক্স এ, তাহলে একটা ধারক পাচ্ছি কি সি। তাহলে এ, তাহলে মাঝখানে কি থাকবে না? সি একটা বিন্দু থাকবে। এ থেকে এক্স এ যা হচ্ছে এটা সি, সরি এটা হবে এক্স বিন্দু। এ থেকে এক্স এ যা হচ্ছে একটা ধারকের মাধ্যমে সি ধারক। ক্লিয়ার? এই যে এ থেকে এক্স এ যাচ্ছে একটা ধারক আছে। আবার দেখো এই এ থেকে এক্স এ চলে আসলাম, এবার দেখো এক্স থেকে এ তে যাচ্ছে, আরো একটা ধারক রয়েছে, এই যে ধারকটা এক্স থেকে এ তে। তাহলে আমরা লিখতে পারি এটা সমান্তরাল সমবায় আছে এ আর এক্স। তাহলে এই যে এ আর এক্স হলো। আবার দেখো এ থেকে এক্স এ আরো একটা ধারক রয়েছে, এ থেকে এক্স এ আরো একটা ধারক রয়েছে। একটা, দুটো, তিনটে ধারক হলো। এইবার দেখো এক্স থেকে বি তে একটা ধারক রয়েছে, এই এক্স আর এই বি একটা ধারক রয়েছে, এক্স বি। এবার দেখো বি এক্স আবার একটা ধারক রয়েছে, বি আর এক্স, বি এক্স হলো। আবার দেখো এক্স বি, এক্স বি। এই যে এইরকম ভাবে তোমাদের মেন সার্কিটটা আসবে। এটাও ছিল সি, এটাও সি, সি, সি আর এটা সি। তাহলে দেখো এ থেকে যখন বি তে যাচ্ছি, মাঝখানে একটা বিন্দু পড়ছে এক্স। তাহলে এ আর এক্স এর মধ্যে তিনটে ধারক রয়েছে, এবং কোন সমবায় রয়েছে? সমান্তরাল সমবায়। তাহলে আমরা জানলাম কি না, ধারকের ক্ষেত্রে যেটা সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, রোধের ক্ষেত্রে ওই ফর্মুলাটা কি? শ্রেণী সমবায়ের। সি প্লাস সি প্লাস সি মানে কি পাবে? 3C।
ক্লিয়ার? এই পর্যন্ত এই তিনটে নিয়ে 3c। এবার এই তিনটেও রয়েছে সমান্তরাল সমবায়, তাহলে এখানে কি হবে? সমান্তরাল সমবায় থাকলে আমরা কি জানি? রোধের ক্ষেত্রে, ধারকের ক্ষেত্রে সমান্তরাল সমবায় হলে রোধের ক্ষেত্রে আমরা কি জানি? শ্রেণী সমবায় হবে। তাহলে 3c হবে, c প্লাস c প্লাস c। এইখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধারকের ক্ষেত্রে সমান্তরাল সমবায় মানে রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায়। তো আমরা সেই শ্রেণী সমবায়ের ফর্মুলা বসাবো। আমরা ধারককে চিনি না, আমরা রোধকে চিনি। দেখো এখানে কি হচ্ছিল? ধারকের ক্ষেত্রে সমান্তরাল সমবায়, তাহলে সমান্তরাল হলে আমরা কি বলেছিলাম? শ্রেণীর সূত্র বসাবো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সমান্তরাল হলে আমরা শ্রেণীর সূত্র বসাবো। এটাও সমান্তরাল ছিল তাই শ্রেণীর সূত্র বসেছি। তাহলে কি পেলাম বলো তো? আলটিমেট এইটা এ বিন্দু ছিল, এইখানে থেকে এইখান পর্যন্ত আমরা আসছি, এইটা বি, আর মাঝখানে একটা বিন্দু ছিল এক্স। এটা পেলাম 3c, এটা পেলাম 3c। ক্লিয়ার? দুটো কোন সমবায় আছে? শ্রেণী সমবায়। ধারকের ক্ষেত্রে তাহলে কি হবে? 1 হয়ে যাবে। তাহলে 1/c ইকুইভ্যালেন্ট সমান, c ইকুইভ্যালেন্ট সমান কি হয়ে যাবে না? 1/3c প্লাস 1/3c মানে কি পাবে? 2/3c। মানে এটাকে লিখতে পারো c ইকুইভ্যালেন্ট, উল্টে যাবে 3c/2 মানে 1.5c অ্যান্সার। যখন শ্রেণী সমবায় থাকবে আমরা এইরকম ফর্মুলা লিখতে পারি যে c ইকুইভ্যালেন্ট সমান দুটোর গুণফল বাই যোগফল। দুটো কি কি আছে? 3c 3c, তাহলে 3c গুণ 3c, দুটোর গুণফল ডিভাইড বাই দুটোর যোগফল, 3c প্লাস 3c মানে 6c। ওপরে একটা c নিচে একটা c কাটা গেল, 3 2 6 মানে পাবে কত? 3/2c মানে 1.5c অ্যান্সার। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে রোধের ক্ষেত্রে যেটা শ্রেণী সমবায়, ধারকের ক্ষেত্রে সেটা সমান্তরাল সমবায়, আর রোধের ক্ষেত্রে যেটা সমান্তরাল সমবায়, ধারকের ক্ষেত্রে সেটা শ্রেণী সমবায়। দেখো ধারকের ক্ষেত্রে শ্রেণী সমবায় ছিল, তাহলে রোধের ক্ষেত্রে কি হবে? সমান্তরাল সমবায়। এই যে শ্রেণী সমবায় ছিল বলে সমান্তরাল সমবায়ের সূত্র আমরা বসিয়েছি। এখানে কি ছিল? দেখো সমান্তরাল সমবায় ধারকের ক্ষেত্রে, তাহলে রোধের ক্ষেত্রে কি হবে? শ্রেণী সমবায়। তাহলে এই দেখো আমরা তাই জন্য c1 প্লাস c, এই যে c প্লাস c প্লাস c তিনটে যোগ করেছি 3c হয়েছে। মনে রাখবে ধারকের ক্ষেত্রে যদি বলা হয় শ্রেণী সমবায়, তাহলে তার তুল্য রোধ বের করতে হলে আমরা রোধের সমান্তরাল সমবায়ের সূত্র বসাবো। আর ধারকের ক্ষেত্রে যদি বলে সমান্তরাল সমবায়, তাহলে তুল্য ধারকত্ব বের করতে হলে আমরা রোধের শ্রেণী সমবায় বসাবো। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা দেখো তোমাদের কি দেওয়া রয়েছে না, আগের সার্কিটটার মতো দেওয়া রয়েছে। তোমরা একই রকম ভাবে সলভ করবে যে এইখানে ফার্স্ট জাংশন দেখতে পাচ্ছি, পরের জাংশন কোনটা? এইটা। তারপরের জাংশন কোনটা? এইটা। এর পরের জাংশন হলো এইটা। ঠিক আছে? ফার্স্ট জাংশন হচ্ছে এইটা। জাংশন মানে যেখানে দুটো বা তার বেশি তার যোগ থাকবে তাকে জাংশন বলা হয়। এইবারে দেখো প্রথমে তোমাদেরকে ভালো, এইবারে লক্ষ্য করো, এইটা যদি এ হয় এই বিন্দুটা কি হবে? এ হবে। কেন না? এখানে কোনো ধারক যোগ নেই। আচ্ছা এই পথে যদি আসি তাহলে এই বিন্দুটা কি হবে? এটাও এ হবে নিশ্চয়ই। ক্লিয়ার? এইবার দেখো এদিক থেকে যদি দেখি এইটা বি হবে, কোনো ধারক নেই, এটা বি। যদি এই পথে আসি তাহলে এখানেও তো বি হবে, কোনো ধারক নেই। দেখো তো এই ছবিটা আরো ইজি ছিল। তাহলে একে কিভাবে সলভ করবে তোমরা? তাহলে এ আর বি দুটো পয়েন্ট এখানে দেখছি, এ আর বি দুটো পয়েন্ট দেখছি। তাহলে এখানে থাকবে এ আর এখানে থাকবে বি। এ আর বির মাঝে এই একটা ক্যাপাসিটর আছে সি, যার ধারকত্ব এই একটা হলো। আবার বি আর এর মাঝে আরো একটা রয়েছে, বি আর এর মাঝে, আবার এ আর বির মাঝে আর একটা রয়েছে।
তাহলে এটাও সি, এটাও সি, এটাও সি। কোন সমবায় রয়েছে? ধারকগুলো কোন সমবায় রয়েছে? সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় যদি বলে তাহলে আমরা কি লিখব? না রোধের শ্রেণী সমবায়। যদি ধারকের ক্ষেত্রে বলে সমান্তরাল সমবায় তাহলে আমরা রোধের ক্ষেত্রে লিখব শ্রেণী সমবায়। তাহলে রোধের শ্রেণী সমবায় তুল্য রোধ কি হয়? R ইকাল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখানে সি ইকুইভ্যালেন্ট কি হবে? সি প্লাস সি প্লাস সি। তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান হবে সি প্লাস সি প্লাস সি, মানে উত্তর হবে কত? 3C। এইটাই তোমাদের অ্যান্সার আসবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেনটা সবাই দেখো, এ এবং বির মধ্যে তুল্য ধারকত্ব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। প্রত্যেকটা ধারক দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড করে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? জাংশনগুলোকে চিহ্নিত করা। এই একটা জাংশন, এই একটা জাংশন, এই একটা জাংশন আর এই একটা জাংশন। ঠিক আছে, তাহলে এখানে কি কোনো ধারক আছে? না, কোনো ধারক নেই। তাহলে এখানে এ, কিন্তু এখানে যখন আসছি একটা ধারক যোগ আছে। তাহলে এই এ আর বি বাদ দিয়ে অন্য একটা যে কোনো নাম দিতে হবে। নাম দিলাম কি? এক্স। ক্লিয়ার এই পর্যন্ত? এইবারে দেখো এইটা বি, এই জাংশনটাও বি, কোনো ধারক নেই, কিন্তু এখান থেকে যখন আসছে একটা ধারক আছে। তাহলে এবার দেখো এই যে এক্স আর এখানে এই বিন্দুটা, এখানেও একটা ধারক আছে। তার মানে এ বি আর এই এক্স নাম বাদ দিয়ে কিছু একটা নাম দেব, নাম দিলাম ওয়াই। কেন এটা ওয়াই নাম দিলাম? না এক্স এর রেসপেক্টে যদি দেখি এখানে একটা ধারক রয়েছে, তাহলে এক্স নাম তো হবেই না। আর বির রেসপেক্টে যদি দেখা হয় এখানে একটা ধারক আছে, তাহলে বি নাম তো হবে না। আর এর রেসপেক্টে যদি দেখা হয় এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে, এই যে এই ধারকটা, তাহলে একই নাম তো হবেই না। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা কটা বিন্দু পেলাম? এ, ওয়াই, এক্স আর বি। ক্লিয়ার? ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? এইবারে দেখো এখানে 4টে বিন্দু আছে। যখন 4টে বিন্দু থাকবে এ, ওয়াই, এক্স, বি, 4টে বিন্দু, তখন আমরা ভাববো একটা নতুন কনসেপ্ট, যেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। তোমরা ওহমের সূত্রে গিয়ে পড়বে, তো আমি তোমাদেরকে আগে শেখাচ্ছি। হুইস্টন ব্রিজ থেকে তুল্য রোধ বের করতে হয়, তাহলে একইভাবে তুল্য ধারকত্ব বের করা যাবে। তাহলে আমি তোমাদেরকে হুইস্টন ব্রিজটা ধারকত্ব চ্যাপ্টারে শেখানোর চেষ্টা করছি। আমরা আবার ওহমের সূত্রে গিয়ে পড়বো, তো এখন শিখে নিই। তাহলে এ আর বি দুদিকে দুটো বিন্দু থাকবে, এদিকে থাকবে এ আর এদিকে থাকবে বি। ঠিক আছে, এইবারে দেখো ওয়াই এক্স দুটো বিন্দু আছে, এই ওয়াই আর এটাকে নাম দিলাম এক্স। ওয়াই এটাকে নাম দিলাম এক্স। দেখো এ থেকে ওয়াইতে গেছে একটা ধারক, এ থেকে ওয়াইতে একটা ধারকের মাধ্যমে যোগ হয়েছে, ওয়াইতে একটা ধারকের মাধ্যমে যোগ হয়েছে। আবার ওয়াই থেকে এক্স, এই যে ওয়াই থেকে এক্সও গেছে একটা ধারক, ওয়াই থেকে এক্স। আবার এক্স থেকে বি, এক্স থেকে বিও একটা ধারক। ঠিক আছে, এবারে দেখো এ থেকে এক্স, এইটা এ এটা এক্স, একটা ধারক রয়েছে এ থেকে এক্স। এ থেকে এক্স, আর একটা এখানে রয়েছে দেখো ওয়াই থেকে বি। সবাই বুঝতে পেরেছো ছবিটা কেমন ভাবে করা হলো? ব্যাস, প্রত্যেকটা কত দেওয়া আছে? 2 মাইক্রোফ্যারাড। এটা 2, এটাও 2 মাইক্রোফ্যারাড, এটাও 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? তাহলে আমরা এখন তুল্য ধারকত্বটা কিভাবে নির্ণয় করব? হুইস্টন ব্রিজের একটা কন্ডিশন তোমাদেরকে মনে রাখতে হবে, ওপরের দুটো ধারকের অনুপাত এবং নিচের দুটো ধারকের অনুপাত যদি সমান হয়, এই যে মাঝখানের ধারকটা রয়েছে এর কোনো ভূমিকা নেই। তো আমরা রোধের ক্ষেত্রে এটা ভালো করে জানবো যে ওপরের দুটো রোধ, এইখানে একটা রোধ থাকবে, এখানে একটা রোধ থাকবে, দুটোর অনুপাত আর এই নিচের দুটো রোধের অনুপাত যদি সমান হয়, এই মাঝখান থেকে কোনো কারেন্ট যাবে না বা প্রবাহ মাত্রা যাবে না, গ্যালভানোমিটারের বিক্ষেপ 0 দেখানো হবে। চলো আমরা এখন
ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখছি। তাহলে এখানে 2/2 কত পাচ্ছ, 2/2, এই ওপরের দুটোর অনুপাত আর নিচের দুটোর অনুপাত 2/2। তাহলে কাটাকাটি করলে কত হবে, 1 হবে, দুদিকে 1 হবে। তাহলে অনুপাত সমান হচ্ছে, মানে এই ক্যাপাসিটরটা নেই বললেও চলবে। তাহলে এই ক্যাপাসিটরটা নেই বললেও চলবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা নেই বলতে পারি, এটাকে আমরা কেটে দেব। তাহলে আমরা বলতে পারি কি, এই ক্যাপাসিটরটা নেই যদি দুটোর অনুপাত সমান হয়। যদি এইটা না থাকে তাহলে লক্ষ্য করো তো, এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে হলে এই পথে যাচ্ছ অথবা এই পথে যাচ্ছ। যদি তুমি এই পথে যাও তাহলে দেখো অবশ্যই দুটো ক্যাপাসিটরকে অতিক্রম করতে হবে, আর যদি তুমি এই পথে যাও তাহলেও অবশ্যই দুটো ক্যাপাসিটরকে অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমি বলি এই পথে যদি যাও, একটাই উপায় যে দুটো ক্যাপাসিটরকে অতিক্রম করো। তাহলে যদি একটাই উপায় হয় তাহলে হয় শ্রেণী সমবায়, এখানেও সেই শ্রেণী সমবায়। আর এ থেকে যদি বি তে বলি তাহলে দুটো পথে যেতে পারবে, এই দিকে আর এই দিকের মাধ্যমে। তাহলে এই দুটো পথ হবে কি, সমান্তরাল সমবায়। তাহলে ছবিটা আমরা কিভাবে লিখছি দেখো, এই দুটো কোন সমবায় আছে, শ্রেণী সমবায় আছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি কি, তুল্য ধারকত্ব কি হয় না, রোধের সমান্তরাল সমবায়। তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান হয়ে যায় দুটো ধারক থাকলে এবং যদি শ্রেণী সমবায় থাকে তাহলে রোধের ক্ষেত্রে কি হবে, সমান্তরাল সমবায়ের সূত্র। তাহলে এখানে যে সূত্রটা পাবে 1/c ইকুইভ্যালেন্ট সমান 1/c মানে কত, 2 প্লাস 1/2 মানে কত পাবে, 2/2। ক্লিয়ার, মানে কি c ইকুইভ্যালেন্ট সমান পাচ্ছ 1, ওপরেরটা 1 পেয়েছো, তাহলে নিচেরটাও কত পাবে, c ইকুইভ্যালেন্ট সমান 1 পাবে। এখানেও তো শ্রেণী সমবায় আছে এই দুটো, তাহলে রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের সূত্র পড়বে। রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের সূত্র আমরা কি জানি, দুটোর গুণফল বাই যোগফল। যদি দুটো রোধ থাকে, এখানে আছে কি দুটো ধারক, তাহলে দুটো ধারক কি 2 × 2 ডিভাইড বাই 2 প্লাস 2 4, 2 2 4 আর 2 কেটে গেল, তাহলে 1 পাচ্ছি। ক্লিয়ার, তাহলে ধারকের শ্রেণী সমবায় মানে হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। তাহলে এখানে পেলাম c ইকুইভ্যালেন্ট 1, এখানেও পেলাম c ইকুইভ্যালেন্ট 1। তাহলে ছবিটা কেমন ভাবে আসবে, এই এ বিন্দু আর এই বি বিন্দু, এই এ বিন্দু থেকে বি বিন্দুতে এই পথে একটা ধারক আর এই পথে একটা ধারক, এইটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড আর এটাও হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। দুটো কোন সমবায় আছে, সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় হলে রোধের ক্ষেত্রে কি সূত্র হয়, শ্রেণী সমবায়। তাহলে এখানে c ইকুইভ্যালেন্ট সমান কত হবে, যোগ হয়ে যাবে দুটো, 1 প্লাস 1 মানে হবে 2 মাইক্রোফ্যারাড। এটাই হবে ফাইনাল অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটাই কি দেওয়া রয়েছে দেখো, পি এবং কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদেরকে জাংশন চিহ্নিত করতে হবে, এইটা পি, তাহলে এখানে এই একটা জাংশন পাচ্ছি, এই একটা জাংশন পাচ্ছি, এই একটা জাংশন, এই একটা জাংশন। এইটা পি হলে এই যে বিন্দুটা এটা কি হবে, পি হবে, কেননা এই সার্কিটের মাধ্যমে যোগ করা হয়েছে, তারের মাধ্যমে যোগ করা হয়েছে কিন্তু কোনো ধারক নেই, তাহলে এটাও পি হবে। ক্লিয়ার, দেখো এখানে কিউ হলে এখানে একটা ধারক যোগ করা আছে, তাহলে এখানে একটা নাম আলাদা হবে এক্স। কেন এক্স দিলাম না, পির সঙ্গে একটা ধারকের মাধ্যমে এই বিন্দুটা আছে, আবার কিউর সঙ্গে একটা ধারকের মাধ্যমে এই বিন্দুটা আছে, তাহলে পি বিন্দু এখানে হবে না বা কিউ নামও হবে না, তাহলে কিছু একটা নাম দিলাম এক্স। এইবার দেখো এই বিন্দুটা থেকে এই একটা তারের মাধ্যমে এইখানে যোগ হয়েছে কিন্তু কোনো ধারক নেই, তাহলে এই বিন্দুটাও হবে এক্স। তাহলে আমরা কটা বিন্দু পেলাম, পি পেলাম, এক্স পেলাম আর কিউ পেলাম, তিনটে বিন্দু পেলাম। সবাই এই কোশ্চেনটা তাড়াতাড়ি সলভ করো নিজেরা, হয়েছে? চলো আমি করছি। তাহলে পি থেকে এক্স, প্রথমে তোমাকে পি থেকে কিউতে যেতে হবে, তাহলে একটা ধারক পড়ছে এক্স, এই পি থেকে একটা ধারক পাচ্ছ কি এক্স, পি থেকে এক্সে যাচ্ছ একটা ধারক পাচ্ছ,
পি থেকে এক্স এই বিন্দুটা, আবার এক্স থেকে পি আরও একটা ধারক রয়েছে, এক্স থেকে পি এই একটা ধারক রয়েছে, আবার দেখো পি থেকে এক্স আরও একটা ধারক রয়েছে, পি থেকে এক্স, ক্লিয়ার? তিনটে ধারক, একটা দুটো তিনটে। এবার দেখো এক্স থেকে কিউ, এই এক্স আর এই কিউ, এটা হলো কিউ, ঠিক আছে? এইটা কত ছিল? সি ছিল, এটাও ছিল সি, এটাও সি, এটাও সি, প্রত্যেকটা সি আছে। এইবার দেখো এই পি থেকে কিউতে যেতে হলে একটা পথ পড়ছে এক্স, সেখানে তিনটে ধারক সমান্তরাল সমবায় আছে। তাহলে সমান্তরাল সমবায় থাকলে আমরা রোধের ক্ষেত্রে কি জানি? শ্রেণী সমবায়ের সূত্র হয়। তাহলে সমান্তরাল সমবায় যদি হয় তাহলে রোধের ক্ষেত্রে কি হবে? শ্রেণী সমবায়ের সূত্র। তাহলে এইখানে যে সি তুল্য যেটা পাওয়া যাবে কত? সি ইকুইভ্যালেন্ট রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায় সি প্লাস সি প্লাস সি মানে 3C পাবো, ঠিক আছে? আর এখানে একটা ছিল সি। তাহলে আমাদের যে ফাইনাল ছবিটা হবে কেমন হবে? এই একটা ধারক পেলাম, এই একটা ধারক, এটা হচ্ছে 3C আর এটা হলো সি, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। দেখো এ থেকে বি, সরি এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। পি থেকে কিউতে যেতে হলে দুটো ধারক পড়ছে এবং সেটা কি? শ্রেণী সমবায় আছে। তাহলে ধারক যদি শ্রেণী সমবায় বলে তাহলে আমরা কি সূত্র বসাবো? রোধের সমান্তরালের। তাহলে সি ইকুইভ্যালেন্ট কি হবে? সি ইকুইভ্যালেন্ট হবে, সমান্তরালের ফর্মুলা জানি, দুটোর গুণফল বাই যোগফল, 3C ইন্টু সি ডিভাইড বাই 3C প্লাস সি মানে 4C। সি সি কেটে গেল, পাবে কি? 3/4 মানে 3C/4। তাহলে সি তুল্য সমান পাবে 3C/4। ওকে, দেখো এইখানটা একটা বলছি যে শ্রেণী সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুটোর গুণফল বাই যোগফল মানেটা কি? মানে এইখানে সি ইকুইভ্যালেন্টটা কত পাবো? এটা শ্রেণীতে আছে মানে রোধের সমান্তরালের সূত্র পড়বে। তাহলে পাবো কি? 1/সি তুল্য সমান 1/3C প্লাস 1/সি, 1/3C প্লাস 1/সি। তাহলে লসাগু কত হবে? 3C। ক্লিয়ার? 3C লসাগু। এখানে কত পাচ্ছ? 1। এখানে কত পাবো? 3C কে সি দিয়ে ভাগ করলে 3 মানে কত পাবে? 4/3C। আর উল্টে গেলে কি হবে? সি তুল্য সমান 3C/4। এই যে 3C/4। আচ্ছা এইখানটায় দেখো এই যে দুটোর গুণফল বাই যোগফল কেন বলা হচ্ছে? আচ্ছা এইটা দেখো, আমরা বলি কি 1/সি ইকুইভ্যালেন্ট সমান 1/C1 প্লাস 1/C2 ধারকের শ্রেণী সমবায়ের সূত্র এটা। তাহলে এখানে লসাগু কত হবে? C1 C2। এই C1 C2 কে C1 দিয়ে ভাগ করলে পড়ে থাকে C2 প্লাস C1 C2 কে C2 দিয়ে ভাগ করলে পড়ে থাকে C1 মানে কি পাচ্ছ? C1 প্লাস C2। এইবারে দেখো সি ইকুইভ্যালেন্ট যখন হবে, এটা 1/, ছিল উল্টে দিচ্ছি, তাহলে কি হবে? C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে দেখো সি ইকুইভ্যালেন্ট সমান পাচ্ছ দুটো ধারকের গুণফল বাই দুটো ধারকের যোগফল। এই দুটো ধারক শ্রেণীতে ছিল তাই আমরা সমান্তরালের ফর্মুলা বসিয়েছি, ঠিক আছে? চলো সবাই এই কোশ্চেনটা ভালো করে দেখো, পি এবং কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো, এইরকম একটা সার্কিট দেওয়া রয়েছে। তাহলে তোমরা কি শিখেছো? প্রথমে তোমাদেরকে চিহ্নিত করতে হবে জাংশন। তাহলে এই একটা জাংশন, এই জাংশনটা কত হবে? পি হবে। কেন না? এখানে কোনো ধারক নেই। আচ্ছা এইভাবে যাচ্ছি, এই একটা জাংশন আর এই একটা জাংশন, দুটো জাংশন পাচ্ছি। এইবারে দেখো এই পি থেকে এই পথে যাচ্ছে, একটা ধারক আছে, একটা ধারক রয়েছে, তাহলে এখানটার নামটা কি হবে? আমরা নাম দিলাম এক্স, ঠিক আছে? আবার এদিক থেকে দেখো এই যাচ্ছি, একটা ধারক আছে, এদিক থেকেও আসলে ধারক আছে, তাহলে এইটা এক্স বা পি নাম হবে না বা কিউ নাম হবে না, অন্য একটা নাম কিছু ওয়াই নাম দিলাম। তাহলে আমি এক্ষুনি বললাম যে যদি 4টে পয়েন্ট হয় তাহলে সম্ভবত ওটা হুইটস্টোন ব্রিজ হতে পারে।
তাহলে দেখা যাক কি হয়। তাহলে এখানে দেখো পি থেকে কিউতে যাচ্ছে এক্স, আর এদিকে একটা আছে ওয়াই। তাহলে এখানে থাকবে পি, এখানে থাকলো কিউ, এখানে নাম দিলাম এক্স আর এখানে নাম দিলাম ওয়াই। এটা এক্স, এটা ওয়াই, আর এটা হলো কিউ। পি থেকে এক্স এ একটা 1 মাইক্রোফ্যারাড, পি থেকে এক্স 1 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড। আর এক্স থেকে কিউ, এই এক্স থেকে কিউ এখানেও একটা 1 মাইক্রোফ্যারাড, সরি 3 মাইক্রোফ্যারাড এটা। এবার দেখো পি থেকে ওয়াই 2 মাইক্রোফ্যারাড, পি থেকে ওয়াই 2 মাইক্রোফ্যারাড। আবার ওয়াই থেকে কিউ 6 মাইক্রোফ্যারাড, ওয়াই থেকে কিউ হলো 6 মাইক্রোফ্যারাড। এটা হলো 2 মাইক্রোফ্যারাড, এটা হলো 6 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? এবার দেখো এক্স আর ওয়াই এর মধ্যে যোগ রয়েছে কি একটা 4 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এইবার দেখো বলেছিলাম যে ওপরের দুটো ধারকের অনুপাত এবং নিচের দুটো ধারকের অনুপাত যদি সমান হয় তাহলে এই ধারকটা তুল্য ধারকত্বের ক্ষেত্রে কোনো ভূমিকা নেবে না। তাহলে 1/3 সমান নিচের দুটোর অনুপাত 2/6, তাহলে 2/6 মানে কি 1/3, তাহলে এদিকেও পাচ্ছি 1/3, এদিকেও পাচ্ছি 1/3, তাহলে দুটোর অনুপাত সমান। তাহলে এই মাঝখানের যে ধারকটা আছে তার কোনো ভূমিকা নেই তুল্য ধারকত্ব নির্ণয়ের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এইটার কোনো ভূমিকা নেই বললাম, মুছেই দিলাম। তাহলে দেখো এই পি থেকে কিউতে যেতে গেলে এই একটা পথ ব্যবহার করছো বা এই একটা পথ ব্যবহার করছো। আবার এই পথটা যদি ব্যবহার করো এই দুটো মাস্ট অতিক্রম করতে হবে, আর এইটাও ব্যবহার করলে এই দুটো মাস্ট অতিক্রম করতে হবে। তাহলে এই দুটো আছে শ্রেণী সমবায়, এই দুটো শ্রেণী সমবায়। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে? সি ইকুইভ্যালেন্ট ধারকের ক্ষেত্রে যদি শ্রেণী সমবায় হয় তাহলে আমরা রোধের সমান্তরাল সমবায় সূত্র বসাবো। তাহলে এখানে 1 আর 3 মানে 1 × 3 ডিভাইড বাই 1 + 3 মানে 4, মানে 3/4 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? আর এখানে আছে 2 আর 6, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান কত হয়ে যাবে? 2 × 6/2 + 6 মানে 8, 2 × 4 = 8, 2 × 2 = 4 আর 2 × 3 = 6, মানে 3/2 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তাহলে ছবিটা আলটিমেট কি আসছে না, এটা যদি পি বিন্দু হয়, এইখান থেকে একটা ধারক রয়েছে আর এইখান থেকে একটা ধারক রয়েছে পি, আর এটা হলো কিউ। একে কত 3/4 আর এটা পাচ্ছ 3/2। দুটো কোন সমবায় আছে? সমান্তরাল সমবায় আছে। তাহলে সমান্তরাল সমবায় ধারক হলে রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ফর্মুলা বসে। তাহলে এখানে সি ইকুইভ্যালেন্ট সমান দুটোর যোগ হয়ে যাবে। রোধের শ্রেণী সমবায়ের ফর্মুলা কি? দুটোর যোগফল 3/4 + 3/2। তাহলে এখানে লসাগু আসছে কত? 4, এখানে পাবে 3 আর এখানে 2 × 2 = 4 মানে 6 পাচ্ছ, 6 আর 3 9/4 মানে কত? 4 × 2 = 8, 1 × 9, 4 × 2 = 8, 4 × 5 = 20, এত 2.25 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? গুড। চলো তাহলে এইবারে দেখো সবাই পরীক্ষায় কিভাবে তোমরা এটাকে কোশ্চেনটাকে সলভ না করে করবে। যদি এইগুলো আমি পরে তোমাদেরকে শেখাবো। তো এইখানে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা থেকে আমরা কিভাবে সলভ করব তার আগে এটা আমি পরিষ্কার করছি। তাহলে দেখো এইখানে তোমাদের এই কোশ্চেনটা দেওয়া আছে, এই বিন্দু দুটো আমাদেরকে বা এই বিন্দুগুলোকে আগে নির্ণয় করে নিতে হবে। আমাদের এমসিকিউ কোশ্চেন, আমরা চাইবো কমসে কম খাতায় যাতে পেনটাকে ব্যবহার করা হয় আর কি। দেখো এইখানে লক্ষ্য করো, এই দুটোকে যদি টেনে দাও উপরে নিচে তাহলে হুইটস্টোন ব্রিজ পড়ছে। তোমাদেরকে শেখালাম এক্ষুনি হুইটস্টোন ব্রিজ কি। ঠিক আছে,
তাহলে এইবার দেখো আমরা পড়েছি ওপরের দুটোর অনুপাত আর নিচের দুটোর অনুপাত সেম হলে এই মাঝখানেরটার কোনো ভূমিকা থাকবে না। ওপরে কত 1/3 আর নিচে কত 2/6, 1/3 অনুপাত 2/6, এখানে পাচ্ছ কি 1/3 অনুপাত 2/6, মানে 1/3, এটাও পাচ্ছ 1/3, তার মানে মাঝখানেরটার কোনো ভূমিকা নেই, কেটে দিলে। এবার পি থেকে কিউতে যেতে হলে এই রোধটার শ্রেণী সমবায় আছে, সরি পি থেকে কিউতে যেতে হলে এই ধারকটা শ্রেণীতে আছে, তাহলে শ্রেণী সমবায় হলে আমরা কি জানি রোধের সমান্তরাল সমবায়ের সূত্র। তাহলে এখান থেকে পাচ্ছ সি ইকুইভ্যালেন্ট সমান দুটোর গুণফল বাই যোগফল, মানে কি গুণফল 1 × 3 মানে 3 আর 1 + 3 মানে 4, 3/4। এবার নিচেরটায় দেখো এই দুটো আছে শ্রেণী সমবায়, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে 2 × 6/8, তাহলে 2 × 4 = 8 আর 2 × 2 = 4, 2 × 3 = 6, মানে পাচ্ছ কত 3/2। এইবার একটুখানি দেখো এইবারে দেখো ওপরেরটা আর নিচেরটা এই পি আর কিউর সঙ্গে যোগ রয়েছে, মানে কেমন ছবিটা, ওপরেরটা রয়েছে এইভাবে আর নিচেরটাও রয়েছে এইভাবে। এইটা রয়েছে 3/4 আর এইটা রয়েছে 3/2, দুটো কি সমবায় আছে, সমান্তরাল সমবায় আছে। তাহলে ধারকের ক্ষেত্রে সমান্তরাল সমবায় মানে সূত্র কি বসবে রোধের শ্রেণী সমবায়ের, তাহলে দুটোর যোগ হয়ে যাবে, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান কি হয়ে যাবে দুটোর যোগফল 3/4 + 3/2। এবার এই ক্যালকুলেশনটা তোমরা লসাগু কি করবে, করার দরকার নেই, দেখো এখানে 4 আছে, তাহলে এখানেও 4 করার চেষ্টা করবো, তাহলে 2 গুণ করবো নিচে যদি 2 গুণ করি ওপরেও 2 গুণ করতে হবে, তাহলে নিচে 2 গুণ করলে কত হবে 4, ওপরে 2 গুণ করলে কত হবে 6, শুধু এই টার্মটাকে আমরা গুণ করব, ওপরে 2 গুণ করলে হবে 6 আর নিচে 2 গুণ করলে হবে 4। দেখো তো এখানে আমরা গুণ করছি নিচে 2 আর ওপরে গুণ করছি 2, তাহলে 3 × 2 = 6 হচ্ছে, এটাকে বাড়িয়ে দিচ্ছি, আর নিচে 4 হচ্ছে। দেখো এই 2 এই দিয়ে কেটে দিলে আমরা আগের লাইনটাই পাবো, তাহলে এখানে পাচ্ছি কত 6, এখানে পাচ্ছি 3। দেখো নিচে লসাগু এবার সেম হয়ে গেছে, এখানেও 4 এখানেও 4, তাহলে যদি নিচে সেম হয় লসাগু, ওপরে দুটো যোগফল হয় না, তাহলে এখানে সেম কত 4 হচ্ছে, নিচে হচ্ছে 4, তাহলে উপরে দুটো যোগফল হয়ে যাবে, তাহলে 3 × 2 = 6, 6 আর 3 যোগ করলে 9, 9/4 মানে 2.25 মাইক্রোফ্যারাড। এটাই ছিল অ্যান্সার। তাহলে পরীক্ষায় আমরা কমসে কম লিখেও করতে পারবো, তার আগে আমাদেরকে বেসিকটা জানতে হবে আর প্রত্যেকটা ছবি আঁকতে হবে। তো সবাই ভালো করে এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, এর পরের ক্লাসে আমরা একটু অন্য রকম কোশ্চেন সলভ করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো করে পড়াশোনা করো।